আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিআরটিসি বাসে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার সিদ্ধান্ত ১ ডিসেম্বর থেকে কার্যকর, জানালেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। তৃতীয় দফা ইউপি নির্বাচনের প্রচারণা শেষ, সহস্রাধিক ইউনিয়ন পৌরসভায় রোববার ভোট, সহিংসতার আশঙ্কা। দেশে ভোজ্য তেলের সংকট কমাতে বিকল্প হতে পারে পেরিলা, ফসলি জমি নষ্ট না করে আবাদ সম্ভব। এবং মুশফিক ও লিটনের জুটিতে চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ভালো অবস্থানের বাংলাদেশ। সংবাদে এছাড়াও থাকছে মিরপুর সেনানিবাসে চেতনায় জাগ্রত মুজিবের বর্ণাঢ্য আয়োজনের খবর। এবারে বিস্তারিত সংবাদ। শিক্ষার্থীদের আন্দোলনে সাড়া দিয়ে সারা দেশে বিআরটিসি বাসে তাদের অর্ধেক ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজনীতি ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই সিদ্ধান্ত কার্যকর হবে ১ ডিসেম্বর থেকে। আপেল মাহমুদের রিপোর্ট। বাস ভাড়া বাড়ার পর থেকেই অর্ধেক ভাড়ার দাবিতে রাজধানীতে আন্দোলন শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেসরকারি বাস মালিক তাদের দাবিতে এখন পর্যন্ত সাড়া না দিলেও সরকারি মালিকানাধীন বিআরটিসি বাসে তাদের ভাড়া অর্ধেক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৈধ পরিচয়পত্র দেখিয়ে ছাত্রছাত্রীরা এ সুবিধা নিতে পারবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরিবহন ভাড়ায় কনসেশন তথা হাফ পাসের জন্য শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রে বাস ভাড়া শতকরা 50% কমানোর সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং বিজয় দিবসের কর্মসূচি নির্ধারণে বঙ্গবন্ধু এভিনিউর কার্যালয়ে সভা করেন আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলী। এতে বিএনপি নেত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন ওবায়দুল কাদের। কারো চিকিৎসার নামে দেশ ও জনগণকে জিম্মি করা যাবে না। দেশ বিরোধী সব ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত প্রতিহত করতে সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সতর্ক অবস্থান, সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। স্লো পয়জন দিয়ে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগের প্রতিক্রিয়াও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তার আশেপাশের লোকেরা হচ্ছেন বিএনপির লোকেরা, তার পরিবারের লোকেরা। আপনারা স্লো পয়জনিং যদি করে থাকে পাশের লোকেরাই করতে পারে। হুকুমের আসামি শেখ হাসিনা হবে না, সেটা হলে ফখরুল সাহেব আপনি হবেন হুকুমের আসামি। সম্পাদক মণ্ডলীর সভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে দেওয়া হয় কড়া হুঁশিয়ারি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দলীয় প্রধানের রোগমুক্তি কামনায় বাদ জুম্মা রাজধানীর বাইতুল মোকাররম মসজিদে মিলাদ ও দোয়া শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে আইনি কোনো বাধা নেই দাবি করে তিনি বলেন, এর জন্য প্রয়োজন সরকারের সদিচ্ছা। আমাদের নেত্রীর শারীরিক অবস্থা খারাপ এবং দিন দিন খারাপের দিকে যাচ্ছে। চিকিৎসকরা বারবার বলছেন নেত্রীর যে চিকিৎসার প্রয়োজন এই চিকিৎসা বাংলাদেশে নাই, বিদেশে নেওয়া প্রয়োজন। কিন্তু আজকে সরকার এত
নির্দয়, তারা রাজনৈতিক হিংসার পরিবর্তী হয়ে নির্দয়ভাবে দেশনেত্রীকে শেষ করে দেওয়ার জন্য আজকে বিদেশে গিয়ে চিকিৎসার পর্যন্ত সুযোগ দিচ্ছে না। অসুস্থতাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে বেগম খালেদা জিয়াকে বিএনপি রাজনৈতিক উদ্দেশ্যে বিদেশে পাঠাতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা দেখিয়েছেন তা অনুধাবনে বিএনপির নেতারা ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বিএনপি বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে একটি অজুহাত হিসেবে দাঁড় করিয়ে তাকে বিদেশ পাঠিয়ে দিতে চায় রাজনৈতিক উদ্দেশ্যে। বেগম খালেদা জিয়া সেখানে গিয়ে যেন রাজনীতি করতে পারেন, যেটি করছেন তারেক রহমান। সুতরাং তাদের এই যে দাবি, এগুলো আসলে রাজনৈতিক উদ্দেশ্য। শেষ হলো তৃতীয় দফা ইউপি নির্বাচনের প্রচারণা। আগামী রোববার 1003টি ইউনিয়ন ও 10 পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় আছেন অনেক প্রার্থী। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। ভোটের আমেজে ছেয়ে গেছে প্রত্যন্ত অঞ্চল। গ্রামের হাটবাজার, মাঠঘাট সব জায়গায় নির্বাচনী দৌড় চলছে প্রার্থীদের। বিরামহীনভাবে তারা ছুটছেন ভোটারদের কাছে। শেষ মুহূর্তের প্রচারণায় কোথাও কোথাও উত্তাপও ছড়াচ্ছে। তৃতীয় দফায় মেহেরপুর সদর ও গাংনী উপজেলার 6 ইউনিয়নে নির্বাচন। সব কটিতেই আওয়ামী লীগ প্রার্থী ও দলের বিদ্রোহীদের ভোট যুদ্ধকে ঘিরে দেখা দিয়েছে উত্তেজনা। হবিগঞ্জের 23টি ইউনিয়নে নির্বাচনী মাঠে ভিন্ন মেরুকরণ তৈরি করেছেন ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থীরা। বুধবার নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে দেওপাড়া বাজারে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই আওয়ামী লীগের অফিস যারা জ্বালিয়েছে তার তীব্র নিন্দা জানায়। জোর প্রচারণা চলছে বরিশালের 3 উপজেলার 5 ইউনিয়নে। এলাকার উন্নয়নে নৌকার বিজয় হবে বলে আশা সেখানকার আওয়ামী লীগ প্রার্থীদের। তবে ভোট নিয়ে শঙ্কা আছে অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের। আমরা প্রত্যেকটি উপজেলায় গিয়ে আইন শৃঙ্খলা মিটিং করেছি এবং প্রার্থীদের সাথে মত বিনিময় করেছি তাদের কোনো সমস্যা আছে কিনা। 28 নভেম্বর নওগাঁর 22 ইউনিয়নে ভোট। বেশিরভাগ ইউনিয়নে আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থীর পাশাপাশি ত্রিমুখী লড়াই হচ্ছে বিএনপির স্বতন্ত্র প্রার্থীদের। 12 বছরের মেম্বার, জনগণের চাওয়াতে আমি চেয়ারম্যান পদে প্রার্থী। জনগণ ইনশাআল্লাহ ভোট দিলে আমি চেয়ারম্যান হয়ে যাব। ব্রাহ্মণবাড়িয়ার 3 উপজেলার 23টি ইউনিয়নে ভোট রোববার। প্রথমবারের মতো সরাইল সদর ও নবীনগরের বীরগাঁও ইউনিয়নে ভোট নেওয়া হবে ইভিএমে। সেখানেও উত্তাপ ছড়াচ্ছে নৌকার বিদ্রোহীরা। 1 নং, 2 নং, 3 নং সেন্টার যেগুলো আছে ওয়ার্ডের, এগুলোতে সে ওপেন ভোট করানোর চেষ্টা করতেছে। ওপেন বলতে সে ফিঙ্গারটা নিবে, প্রত্যেকটা তার এজেন্ট নির্ধারণ করবে, এরকম হুমকি ধমকি দিতেছে। জমে উঠেছে লালমনিরহাট সদর ও কালীগঞ্জ উপজেলার 17টি ইউনিয়নের নির্বাচন। আচরণবিধি নিয়ে পরস্পর দুষছেন প্রার্থীরা। গুজব ছড়াচ্ছে যে ভোট সেন্টারে নাকি ভীষণ গন্ডগোল হবে। বিভিন্ন জায়গায় আমার পোস্টার, ব্যানার চুরি করা হচ্ছে। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে বিদ্রোহীদের দাপটে দুশ্চিন্তায় ফেনীর ছাগলনাইয়া ও পরশুরামের 8 ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থীরা। তবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাতেই ভোটারদের আস্থা থাকবে বলে মনে করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। আমাদের কর্মীদেরকে হুমকি দুমকি নৌকা মার্কা যে করবে তার বাড়িঘর আগুন জ্বালিয়ে দিবে। আমাদের এই নৌকার বিরুদ্ধে প্রার্থী নই, আমরা ব্যক্তির বিরুদ্ধে। নির্বাচন কমিশন বলছে রোববার দেশের 1003টি ইউপি নির্বাচনে শান্তিপূর্ণ ভোট আয়োজনে নেওয়া হয়েছে সব ব্যবস্থা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। দেশে ভোজ্য তেলের সংকট কমাতে বিকল্প হতে পারে পেরিলা। দেশে নতুন এই ফসল নিয়ে কাজ করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। দীর্ঘদিনের গবেষণায় পেরিলাকে দেশীয় আবহাওয়ায় অভিযোজন করাতে সক্ষম হয়েছেন তারা। সাও পেরিলা 1 নামে নতুন এই জাতি নিবন্ধনও দিয়েছে জাতীয় বীজ বোর্ড। গবেষকরা বলছেন আমন ধানের জমি নষ্ট না করে পেরিলার আবাদ সম্ভব। হুমায়ুন চিস্তির রিপোর্ট। দেশে প্রতি বছর প্রায় 15 লাখ মেট্রিক টন ভোজ্য তেল আমদানি করতে হয়। এর খরচ প্রায় 12,000 কোটি টাকা। এর বিকল্প খুঁজে পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। 2007 সালে চীন ও কোরিয়ার অন্যতম তেল শস্য পেরিলা নিয়ে গবেষণা শুরু করেন কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর তারিক হোসেন। বছর 3 আগে তার সাথে যোগ দেন কৃষি কর্মকর্তা কায়ুম মজুমদার। আমি যখন পিএইচডি করতে সাউথ কোরিয়াতে যাই তখন আমার পিএইচডির গবেষণার মূল ম্যাটেরিয়াল ছিল এটা। তখন আমার মাথায় আসে যে এই বীজটা বাংলাদেশে নিয়ে আমি একটু ট্রাই করব।
2007 সালের জুলাইয়ের দিকে আমি ফিরে আসি। আসার পরে অল্প বিস্তার বাংলাদেশে আসলে এখানে একটু একটু করে আমাদের ক্যাম্পাসে আমি লাগিয়ে দেখেছি। আমরা যেটা করি বাংলাদেশে প্রথম যে কখন হবে সেটা ফাইন্ড আউট করার কাজটা করি। ট্রায়াল দেওয়ার পরে আমরা বেস্ট যে সময়টা সেটা আমরা বের করি। পেরিলা তেলে প্রচুর পরিমাণে উপকারী ওমেগা 3 ও ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড এবং অসম্পৃক্ত ফ্যাট রয়েছে। একই সাথে তা ক্ষতিকারক ইউরেসিক অ্যাসিড মুক্ত। হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতেও এই তেলের ভূমিকা অসাধারণ। ওমেগা 9 যেটা, এই ওমেগা 9টা আসলে আমাদের ইমিউনিটি বাড়ায়। তো এখানে দেখা গেছে ওমেগা 9-এর পরিমাণটা বেশি। জাপান, কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, চায়না এই বেল্টের মানুষগুলো এই পাতা তারা বারবিকিউ করার সময় এই পাতাটা র লিফ হিসেবে খায়। এই তেলটা আমরা বাংলাদেশের মার্কেটেই দেখেছি যে 1 লিটারের দাম 2200 টাকা। জুলাই মাসে চারা লাগানোর পর ফসল উঠতে সময় লাগে 70 থেকে 75 দিন। খরিফ 2 মৌসুমে চাষ হওয়ায় আলাদা সেচ লাগে না। রোগের পরিমাণ কম, তাই পেরিলা চাষে খরচও কম। ফলন বিঘা প্রতি প্রায় 5.5 মণ। কৃষক নিজেই বীজ থেকে তেল বের করতে পারবেন। এটা আমাদের চলমান যে ক্রপিং প্যাটার্নে কোনো ইন্টারফেয়ার করবে না। আমন যেখানে হয় না, যেখানে উঁচু জায়গা, এই জায়গাটা দেখা যায় যে নেক্সট রবি সিজনের আগ পর্যন্ত ওখানে পড়ে থাকে। তো ইজিলি আমরা এই জায়গাটা এই ফসল দিয়ে অকুপাই করতে পারি। একেবারে ইজি প্রসেস ওখান থেকে অয়েলটা ওখানে এক্সট্রাক্ট করা যায়। সেই অবস্থায় যদি এটাকে আমরা অ্যাভেলেবিলিটিটা সেটা করতে পারি এবং বাংলাদেশে যদি পপুলারাইজ করতে পারি, আমার বিশ্বাস যে বাংলাদেশ এটা একটা ভালো বাজার পেতে পারে। গবেষকদের আশা, বাণিজ্যিকভাবে পেরিলা চাষ একদিকে ভোজ্য তেল আমদানি কমাবে, অন্যদিকে অর্থনীতিতেও আনবে ইতিবাচক পরিবর্তন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধুর দেশপ্রেম ও আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের তাগিদ দিয়েছেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার মিরপুর সেনানিবাস ও এটিএন বাংলার যৌথ আয়োজনে চেতনায় জাগ্রত মুজিব অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, বঙ্গবন্ধুর কারণেই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে, তাই তার জন্মশতবার্ষিকী সারা বিশ্বে ইতিহাস হয়ে থাকবে। শারমিন রিহার রিপোর্ট। আমাদের জাতীয় জীবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে মিরপুর সেনানিবাস ও এটিএন বাংলা। বর্ণাঢ্য এই সাংস্কৃতিক আয়োজনের শুরুতেই উপস্থিত অতিথি ও দর্শকদের সামনে নিজেদের পরিবেশনা তুলে ধরেন মিরপুর সেনানিবাসের 6 স্বতন্ত্র এয়ার ডিফেন্স আর্টিলারি ব্রিগেড ও অন্যান্য প্রতিষ্ঠানের সদস্যরা। আমাদের মুক্তির সংগ্রাম। অনুষ্ঠানের শুরুতে মুজিববর্ষের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন। আমাদের জাতীয় জীবনে এই বছরটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ বছর, কারণ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে আমরা একই সাথে উদযাপন করছি লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এবং বিজয়ের সুবর্ণ জয়ন্তী। এই বিশেষ বছরে সমগ্র দেশবাসীর সাথে বাংলাদেশ সেনাবাহিনীও উদযাপন করছে এই অনন্য উপলক্ষ। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যথাযথ সম্মান দেওয়ার আহ্বান জানান এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বঙ্গবন্ধুর জন্য এ দেশ স্বাধীন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই বিশ্ব নেতা যদি আমাদের বাংলাদেশটাকে স্বাধীন না করতে পারত, আজ আমরা কোথায় থাকতাম? আমি মাহফুজুর রহমান, দুটো চ্যানেলের মালিক। যদি পাকিস্তান সরকারের আন্ডারে থাকতাম, আমরা বাঙালি কোনো দিন পেতাম না। সুতরাং যেভাবেই থাকেন, যাই করেন, যে দলই করেন, আপনাদেরকে আমি বলবো এই মানুষটিকে সম্মান করা শিখেন, তার প্রকৃত মর্যাদা দেওয়া শিখেন। সেনাবাহিনীর সকল উন্নয়ন কর্মকাণ্ডে এটিএন বাংলা ও এটিএন নিউজ পাশে থাকবে বলেও আশ্বাস দেন ডক্টর মাহফুজুর রহমান। যতবার আমাদের এটিএন বাংলাকে আপনারা ডাকবেন, আমরা আসবো, আপনাদের পাশে থাকবো। আপনারা সবসময় এটিএন বাংলাকে, এটিএন নিউজকে আপনাদের চ্যানেল মনে করবেন। এরপর একে একে চলতে থাকে মনোমুগ্ধকর সব পরিবেশনা। গান পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রফিকুল আলম, ইমরান, ঐশী এবং কণা।
গানের মাঝে মাঝে চলে নৃত্য পরিবেশনা। 6 স্বতন্ত্র এয়ার ডিফেন্স আর্টিলারি ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনা এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ বিইউপি, এমআইএসটি ও স্টাফ কলেজের সহযোগিতায় এই আয়োজনের স্পন্সর ছিল স্বপ্নধারা। অনুষ্ঠানে দর্শকদের অনুরোধে সঙ্গীত পরিবেশন করেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। অগ্রহায়ণ মাসের সন্ধ্যায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এটিএন বাংলা ও মিরপুর সেনানিবাসের যৌথ আয়োজনে চেতনা জাগ্রত মুজিব শিরোনামে মনোমুগ্ধকর এই পরিবেশনা সত্যি সবার মন ভালো করে দেয়। আবহমান বাংলার সংস্কৃতি যুগ যুগ ধরে চলে আসছে, আগামীতেও সাংস্কৃতিক এই ধারা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা সবার। ভালো থাকুক, চলতে থাকুক সংস্কৃতির এই বিকাশ। মিরপুর সেনানিবাস থেকে শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। এবার বাংলাদেশ পাকিস্তান সিরিজের খবর। শুরুর ধাক্কা সামলে মুশফিক ও লিটনের অবিচ্ছিন্ন 204 রানের জুটিতে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ। দিন শেষে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সংগ্রহ 4 উইকেটে 253 রান। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে লিটন দাস 113-82 রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন মমিনুর রিপন। মুশফিক ও লিটনের ব্যাটিং নৈপুণ্যে শুরুর হতাশা কাটিয়ে দিন শেষে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। প্রথম সেশনে পিছিয়ে পড়লেও তাদের ব্যাটে ভর করেই বাকি 2 সেশন নিজেদের করে নেয় টাইগাররা। তাই তো প্রথম দিন শেষে চট্টগ্রাম টেস্টে ভালো কিছুর প্রত্যাশাই করছে বাংলাদেশ। যদিও দিনের শুরুটা ছিল একরাশ হতাশার। ভেন্যু বদলেছে ফরম্যাটও। তবে টপ অর্ডারের ব্যর্থতার দৃশ্যটা অপরিবর্তিতই বাংলাদেশের। আগে ব্যাট করতে নেমে দলীয় 33 রানে 2 ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে টাইগাররা। ধাক্কাটা সামাল দিতে পারেননি মমিনুল হকও। এরপর দলের 49 রানে চতুর্থ উইকেট হিসেবে নাজমুল হোসেনকে হারিয়ে প্রথম সেশনেই কঠিন বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। তবে হতাশার সাগরে ডুবতে থাকা টাইগারদের টেনে তোলেন পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ থেকে বাদ পড়া 2 ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। পঞ্চম উইকেটে তাদের ব্যাটিং দৃঢ়তায় প্রথম সেশনে আর বিপদ বাড়েনি স্বাগতিকদের। দ্বিতীয় সেশনে 50 তুলে নিয়ে প্রতিরোধ করেন মুশফিক ও লিটন। উইকেটে থিতু হয়ে যাওয়া মুশফিক ও লিটনের জুটি ভাঙতে তৃতীয় সেশনের শুরু থেকেই মরিয়া হয়ে ওঠে পাকিস্তানিরা। সুযোগও ছিল, কিন্তু ভাগ্য সহায় হয়নি। 67 রানে জীবন পাওয়া সেই লিটনই উপহার দেন প্রথম দিনের সেরা মুহূর্ত। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার 3 অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। 5 ওভার বাকি থাকতে দিনের খেলা শেষ হলেও লিটনের চিরস্মরণীয় ইনিংসের সাথে মুশফিকের মহামূল্যবান ইনিংসে দ্বিতীয় দিনে আরো ভালো কিছুর আশা দেখাচ্ছে বাংলাদেশকে। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের শুরু এবং শেষের দৃশ্যটা একেবারেই ভিন্ন। বিপর্যয়ের মুখে পড়েও যেভাবে ব্যাটিং করলেন মুশফিক ও লিটন, তা অবশ্যই প্রশংসার দাবিদার। বাংলাদেশ দলের হয়ে এমন লড়াকু মানসিকতাই তো দেখতে চায় টাইগার ভক্তরা। মমিনুর রিপন, এটিএন বাংলা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। জনগণের ভোটাধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সংসদীয় ধারার বিতর্ক প্রতিযোগিতায় তিনি তাগিদ দেন। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ফজল রাব্বির রিপোর্ট। এক শ্রেণীর মানুষের কাছে দ্রব্যমূল্যের দাম যতই বাড়ুক না কেন তাদের কিছু আসে যায় না, অথচ দেশের বেশিরভাগ অংশের মানুষ যারা নিম্ন আয়, মধ্য আয়, দরিদ্র, হতদরিদ্র মানুষ রয়েছে, তারা কিন্তু আজকে এই দ্রব্যমূল্যের জাতাকলে পড়ে এক ধরনের লাগামহীন ঘোড়ার
পিঠের নিচে পড়ে তারা পিষ্ট। কি কারণের জন্য? যে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে। এই প্রেক্ষাপটে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার এবারের প্রস্তাব ছিল মুক্তবাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা গৌণ। যুক্তিতর্কে বিতার্কিকরা তাদের অবস্থানের যৌক্তিকতা ব্যাখ্যা করেন। যখন আপনি ব্যবসার জায়গা থেকে চিন্তা করবেন তখন আপনার দেশের জন্য লাভ হবে, জনগণের জন্য ভালো হবে, কারণ তার একটা বেটার অ্যানালাইসিস দিতে পারবে কার প্রোডাক্টটা ভালো। জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেন, জনপ্রতিনিধিদের মধ্যে জবাবদিহিতা না থাকলে দ্রব্যমূল্যই কেবল নয়, পথে পথে পণ্য পরিবহনের চাঁদাবাজি অথবা দুর্নীতি কোনো কিছুই বন্ধ করা সম্ভব নয়। নির্বাচনের নামে সহিংসতা হচ্ছে, খুনাখুনি হচ্ছে এবং জোর করে ভোট বাক্স দখল করা হচ্ছে এবং মোটামুটি প্রতিপক্ষকে মাঠেই থাকতে দেওয়া হচ্ছে না। তাহলে জবাবদিহিতামূলক যদি কোনো সিস্টেম আমরা ডেভেলপ করতে না পারি তাহলে যে কোনো উদ্যোগী জনকল্যাণমুখী হবে না। যারা থাকবেন তারা জনগণের প্রতিনিধি, প্রকৃত প্রতিনিধি না হলে তারা জনগণের কল্যাণে কাজ করবেন না। সড়কের যে নৈরাজ্য, এটা সত্যি দুঃখজনক। যেন মনে হচ্ছে যেন কিছু মানুষের হাতে দেশবাসী জিম্মি হয়ে গেছে। দেশে সুশাসনের ঘাটতি রয়েছে। দেশের মানুষকে আরও অধিক গণতন্ত্রের দিকে নিতে হবে, ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, ভাতের অধিকার আরও বেশি করে নিশ্চিত করতে হবে। সাবেক বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, ভর্তুকি কোনোভাবেই স্থায়ী সমাধান হতে পারে না। ভর্তুকি মানে ফরএভার দেওয়ার তো কোনো প্রশ্নই নেই। যার যেটা প্রাইস তাকে সেই প্রাইস দিতে হবে। সেই যে প্রাইস অ্যাফোর্ড করতে পারে সেই প্রাইসে করবে। এখন আমরা অনেক কারণে দিই, কিন্তু এটাকে আমরা চিরস্থায়ী করতে পারি না। প্রতিযোগিতায় ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিককে হারিয়ে জয়ী হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। দুনিয়া জুড়ে রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে দক্ষিণ আফ্রিকায় সন্ধান পাওয়া করোনার নতুন ভ্যারিয়েন্ট। এর মধ্যে আফ্রিকার 6 দেশে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ব্রিটেন, সিঙ্গাপুর ও জাপান সহ বেশ কিছু দেশ। একই কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়নও। বিশেষজ্ঞদের আশঙ্কা, এখন পর্যন্ত করোনায় যতগুলো ধরন আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়ানক হতে পারে নতুন এই ধরনের নিয়ে জরুরি বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। আফ্রিকার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এখনও খুব বেশি তথ্য আসেনি গবেষকদের। ডেল্টা বা বেটার মতো কোনো নামকরণ হয়নি এর। তবে বিশেষজ্ঞরা বলছেন আফ্রিকান এই ভ্যারিয়েন্ট মূল ভাইরাস থেকে অনেক বেশি পরিবর্তিত, প্রচলিত ভ্যাকসিনেতে কার্যকর নাও হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। পার্টেক্স খেলার খবর। অস্ট্রেলিয়ান টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের নাম ঘোষণা করা হয়েছে। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার 47তম টেস্ট অধিনায়ক হলেন প্যাট কামিন্স। প্রায় 2 বছর পর সহ অধিনায়কের দায়িত্ব পালনের পর অধিনায়ক হলেন তিনি। যৌন কেলেঙ্কারিতে অধিনায়কত্ব হারানো টিম পেইনের স্থলাভিষিক্ত হলেন প্যাট কামিন্স। তার ডেপুটি হিসেবে রাখা হয়েছে 2018 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বল টেম্পারিং এর দায়ে অধিনায়কত্ব খোয়ানো স্টিভ স্মিথকে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বিআরটিসি বাসে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার সিদ্ধান্ত 1 ডিসেম্বর থেকে কার্যকর, জানালেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। তৃতীয় দফা ইউপি নির্বাচনের প্রচারণা শেষ। সহস্রাধিক ইউনিয়ন পৌরসভায় রোববার ভোট সহিংসতার শঙ্কা। দেশে ভোজ্য তেলের সংকট কমাতে বিকল্প হতে পারে পেরিলা। ফসলি জমি নষ্ট না করে আবাদ সম্ভব। এবং মুশফিক ও লিটনের জুটিতে চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ভালো অবস্থানে বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।